হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। নলেজ অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। সোম থেকে শুক্র আমি তোমাদের জিএসের ক্লাস নিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের অলরেডি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে হিউজ পরিমাণে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর পরীক্ষাকে টার্গেট করে আমাদের একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেটার নাম হচ্ছে পরিবর্তন ব্যাচ, যেটা শুরু হয়ে গেছে 4 মার্চ থেকে। 1 বছরের ভ্যালিডিটি থাকবে। আর এতে তোমরা কি কি পাবে এই ব্যাচে? 500+ মক টেস্ট পাবে, 250 ঘন্টার লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে, এবং 270-এর ওপর পিডিএফ পাবে। এই ব্যাচের পারচেস প্রাইস হচ্ছে 980, 980 টাকা। 980 টাকা দিয়ে তোমরা সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস এবং তার সাথে মক টেস্ট এবং পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা WBPSC ক্লার্কশিপ পরীক্ষাকে কেন্দ্র করছো তাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেটার দাম হচ্ছে 1080 টাকা। এখানে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে, অধ্যায়ের শেষে MCQ প্রশ্ন পাবে, মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস পাবে, তোমাদের লেখা চেক করবেন দীর্ঘদিনের অভিজ্ঞ এবং স্পেশালাইজড শিক্ষকরা। ঠিক আছে? তো এটা লিমিটেড অফারের জন্য নিয়ে আসা হয়েছে। 1080 টাকায় তোমরা পারচেস করতে পারো। এই সমস্ত পারচেস করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। আর যদি পারচেস করার পরে কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে পড়ো, তাহলে এই যে নাম্বার আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার। এই হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে তোমরা আমাদেরকে কোনো প্রবলেম হলে কোয়ারি করতে পারো। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? দামোদর নদী কোথা থেকে উত্থিত হয়েছে? দামোদর নদী কোথা থেকে উত্থিত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ছোট নাগপুর মালভূমি থেকে। ছোট নাগপুর মালভূমি থেকে দামোদর নদী উত্থিত হয়েছে। তো রাইট অ্যান্সার ছোট নাগপুর মালভূমি। দামোদর নদী ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া একটি নদী। এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ। এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে, সেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আগে দামোদর নদকে বলা হতো বাংলার দুঃখ। বাংলার দুঃখ কোন নদীকে বলা হতো? দামোদর নদীকে বলা হতো। গঙ্গার শাখা হুগলির উপনদী হলো দামোদর। এর উৎস হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোট নাগপুর মালভূমিতে পালামু জেলার টরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে। দামোদরের উপনদী কোনগুলি? বরাকর, কোনার, উশ্রী, বোকারো, এগুলো হচ্ছে দামোদরের উপনদী। দামোদরের দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার, 592 কিলোমিটার। এলনিনো বলতে বোঝায়, এলনিনো বলতে বোঝায়, এলনিনো হচ্ছে একটি মহাসাগরীয় ঘটনা। ঠিক আছে? এলনিনো হচ্ছে একটি মহাসাগরীয় ঘটনা। তো অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডরের উপকূল বরাবর কোনো কোনো বছর ডিসেম্বর মাসে যে এক প্রকার দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহকে লক্ষ্য করা যায় তাকে বলে এলনিনো। এলনিনোর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ ও পশ্চিম উপকূলে উচ্চচাপের সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে? তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবথেকে বেশি মালভূমিকে আমরা লক্ষ্য করতে পারি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে। পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা। পুরুলিয়া জেলা ছোট নাগপুর মালভূমির অন্তর্গত। মুঘল সম্রাট শাহজাহান মারা যান কত সালে? মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা গিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1670 সালে মুঘল সম্রাট শাহজাহান মারা যান। 1670 সালে। শাহজাহান ছিলেন ভারতের পঞ্চম মোগল সম্রাট। তার পূর্ণ নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। শৈশবে এর নাম ছিল খুররম। সিংহাসন আরোহণের পর তার নতুন নাম হয় আবুল মুজাফফর শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান সাহিব কিরানি শানি। এটা সিংহাসন আরোহণের পর তার নতুন নাম হয়েছিল।
1592 সালের 5ই জানুয়ারি তিনি লাহোরে জন্মগ্রহণ করেছিলেন এই শাহজাহান। মালিক আম্বরকে পরাজিত করে তিনি পিতা জাহাঙ্গীরের কাছ থেকে শাহজাহান উপাধি লাভ করেছিলেন। 16ছেষট্টি সালের 22শে জানুয়ারি শাহজাহান বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর শাহজাহানকে তাজমহলের ভেতরে তার স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে কবর দেওয়া হয়েছিল। ভারতের ভূপ্রকৃতির মানচিত্র কে প্রস্তুত করে? ভারতের ভূপ্রকৃতির মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া ভারতের ভূপ্রকৃতির মানচিত্র প্রস্তুত করে। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, সঠিক স্পেলিংটা আমি লিখে দিচ্ছি। সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সার্ভে অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় একটি সংস্থা যা ম্যাপিং এবং জরিপের দায়িত্বে রয়েছে, যা 1767 সালে স্থাপিত হয়েছিল। এই সদস্যরা ভারতের সিভিল সার্ভিসের সার্ভে অফ ইন্ডিয়া সার্ভিস ক্যাডারের সদস্য। এর নেতৃত্বে রয়েছে, আচ্ছা এটা ভুল ইনফরমেশন একটা দেওয়া আছে। তো সার্ভে অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় সংস্থা, 1767 সালে স্থাপিত হয়েছিল। এর সদস্যরা ভারতের সিভিল সার্ভিসের সার্ভে অফ ইন্ডিয়া সার্ভিস ক্যাডারের সদস্য। প্রাণীদের মধ্যে দীর্ঘতম কোষ হলো কোনটি? প্রাণীদের মধ্যে দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ। প্রাণীদের মধ্যে দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি নিউরন বা স্নায়ুকোষ একটি কোষ যা বৈদ্যুতিক বহন করে, কায়েসের আবেগ বহন করে। এই নিউরন বা স্নায়ুকোষ। নিউরন স্নায়ুতন্ত্রের একটি মৌলিক একক। প্রতিটি নিউরন একটি কোষ বডি, ডেনড্রাইট এবং একটি অ্যাকশন দিয়ে তৈরি হয়। ডেনড্রাইট এবং অ্যাকশন হলো স্নায়ুতন্ত্র। এটি মানব দেহের দীর্ঘতম কোষ। কোন শাসক বুদ্ধ ও মহাবীরের উভয়ের সমসাময়িক ছিলেন? তো বিম্বিসার, চন্দ্রগুপ্ত, প্রদ্যোত এবং অজাতশত্রু এই চারজনের মধ্যে কোন শাসক বুদ্ধ ও মহাবীর উভয়েরই সমসাময়িক ছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিম্বিসার। বিম্বিসার ছিলেন বুদ্ধ ও মহাবীর উভয়েরই সমসাময়িক। বিম্বিসার মহাবীর এবং বুদ্ধ উভয়ের সমসাময়িক ছিলেন। জৈন গ্রন্থে উল্লেখ করা হয়েছে তিনি ভগবান মহাবীরের শিষ্য ছিলেন এই বিম্বিসার। বৌদ্ধ গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে তিনি অবতরণের আগে বুদ্ধের সাথে দেখা করেছিলেন। তিনি বুদ্ধের পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং সদিচ্ছার চিহ্ন হিসেবে তিনি শঙ্খের কাছে বাঁশ বাগান উপহার দিয়েছিলেন। স্বাধীনতার সময় ভারত জাতীয় কংগ্রেসের সভাপতি স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী ছিলেন স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। জে বি কৃপালিনী স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। আচার্য কৃপালিনী একই দিনে মৌলানা আজাদের মতো জন্মগ্রহণ করেন, যিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। কৃপালিনী 1946 সালে মিরাট অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে আজাদের স্থলাভিষিক্ত হন। রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড? ঠিক আছে, রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড? তো রাইট অ্যান্সার কি হবে? এর কাণ্ডটি নিবিড় ও ডিস্কের মতো, এর পর্ব আছে, অন্তর্পর্ব আছে ও পাতাগুলি বাদামি আঁশের মতো। এতে পর্ব থাকে, এতে চোখ থাকে। তো এটা তোমাদের থাকছে গিয়ে হোমওয়ার্ক। যারা যারা জানো তারা প্রত্যেকে রাইট অ্যান্সার কমেন্টে দেবে। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলা কি নামে পরিচিত? হিমালয়ের পাদদেশে যে সমভূমি সেটা দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? তো কি নামে পরিচিত? তরাই নামে পরিচিত।
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তরাই নামে পরিচিত। তরাই অঞ্চলটি পশ্চিমে মেচি নদী থেকে পূর্বে সংকোষ নদী পর্যন্ত বিস্তৃত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে পূর্ব পশ্চিমে বিস্তৃত হচ্ছে 50 থেকে 300 মিটার। উঁচু অংশ তরাই সমভূমি নামে পরিচিত। তিস্তা, তোস্তা, জলঢাকা, রায়ডাক, সংকোচ, জয়ন্তী, কালজানি প্রভৃতি নদী দ্বারা বাহিত নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি পলি আকারে সঞ্চয়ের ফলে এই সমভূমি গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? লাল মাটি, লবণাক্ত কাদামাটি, পলিমাটি, কালো মাটি। তো রাইট অ্যান্সার কি হবে? পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো লবণাক্ত কাদামাটি, লবণাক্ত কাদামাটি। তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সুন্দরবনের মাটি প্রধানত পলি, সূক্ষ্ম বালি, মোটা বালি কণাযুক্ত স্যালাইন অ্যালুভিয়াল মাটি দ্বারা গঠিত। 6 ডিসেম্বর 1967 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্ম বিজয়। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্ম বিজয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ধর্ম বিজয়। প্রথম চন্দ্রগুপ্তের স্থলাভিষিক্ত হন, তার পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নিয়মগুলির মধ্যে অন্যতম ছিলেন। তার শাসনাধীনে গুপ্ত যুগকে, সমুদ্রগুপ্তের শাসনাধীনে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। সমুদ্রগুপ্ত বিজয়ের নীতি অনুসরণ করেছিলেন। তার রাজ্যকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছিলেন। তার কৃতিত্বগুলি এলাহাবাদের একটি স্তম্ভে খোদাই করা আছে। এটি দীর্ঘ শিলালিপিতে লিপিবদ্ধ করা হয়েছে, যা তার আদালতের কবি হরি সেন এটি সংস্কৃতে লিখেছিলেন। সমুদ্রগুপ্ত দ্বারা বিজয়ী জনগণ অঞ্চলগুলি গণনা করে। সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা। সোনা একটি ধাতব হলুদ বর্ণের নমনীয় ধাতু। বহু প্রাচীনকাল থেকে মানুষ এই ধাতুর সাথে পরিচিত। সোনার সাথে অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়িত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। সোনা দিয়ে বিভিন্ন ধরনের অলংকার তৈরির প্রথা এখনো সমানভাবে রয়েছে। বাহমানি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আলাউদ্দিন হাসান বাহমান শাহ। আলাউদ্দিন হাসান বাহমান শাহ। বাহমনি সাম্রাজ্য ছিল দাক্ষিণাত্যের অধিক শক্তিশালী এবং স্বাধীন মুসলিম সাম্রাজ্য। এই সময় দিল্লিতে সুলতানি সম্রাটরা রাজত্ব করতেন। 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান আবুল মুজাফফর আলাউদ্দিন বাহমান শাহ নাম ধারণ করে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তো কোন রাজ্যটি এই 4টি রাজ্যের মধ্যে সার্কের সদস্য নয়? ভুটান সার্কের সদস্য, বাংলাদেশও সার্কের সদস্য, নেপালও সার্কের সদস্য, কিন্তু মরিশাস কিন্তু সদস্য নয়। মরিশাস কিন্তু সদস্য নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মরিশাস। মরিশাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সার্কের সদস্য দেশ নয় মরিশাস। সার্ক হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1979-এ এই সংস্থা গড়ে তোলার বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1985 সালে বাংলাদেশের ঢাকায় মোট 7টি দেশ নিয়ে এই সার্ক সংস্থাটা আত্মপ্রকাশ করে। এর সদস্য রাষ্ট্রগুলি হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? তো রাইট অ্যান্সার কি হবে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার সাধারণত টেলি যোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। এছাড়া আলোকসজ্জা, সেন্সার, ছবি সম্পাদনার কাজেও বর্তমানে ব্যবহৃত হয়ে থাকছে।
অপটিক্যাল ফাইবার একটি সিলিন্ডার আকৃতির ডাই ইলেকট্রিক আলোক মাধ্যম যা এর অক্ষ বরাবর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আলো পরিবহন করে। 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 1857 সালের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1856 থেকে 1862 সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। 1858 সালের 1 নভেম্বর তিনি ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন। তার প্রশাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল 1857 সালের সিপাহী বিপ্লব বা সিপাহী বিদ্রোহ। লর্ড ক্যানিং বিদ্রোহীরা দমন করেন এবং এই ঘটনার পরে 1858 সালে পার্লামেন্টারি আইন পাশ হয়। রানী এলিজাবেথ প্রকাশ্য ঘোষণা দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজের হাতে তিনি তুলে নেন। বারভাইদের পরিষদ কে সংগঠিত করেছিল? বারভাইদের পরিষদ কে সংগঠিত করেছিল? নানা ফড়নবিশ, মাধবরাও নারায়ণ, বাজিরাও দ্বিতীয়, মহাদজি সিন্ধিয়া। তো বারভাইদের পরিষদ কে সংগঠিত করেছিল? নানা ফড়নবিশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, নানা ফড়নবিশ। নানা ফড়নবিশ বারভাইদের পরিষদ বা কাউন্সিল আয়োজন করেছিলেন। তিনি ফাদানবিশ বা ফুরনুয়ুশ নামেও পরিচিত ছিলেন, সংক্ষিপ্তভাবে ফাদনিশ নামেও তিনি পরিচিত ছিলেন। তিনি পেশোয়া প্রশাসনের সময় মারাঠা সাম্রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এই নানা ফড়নবিশ। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? কোচিন, কালিকট, বিজাপুর, গোয়া। তো রাইট অ্যান্সার কি হবে? ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কোচিন। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কোচিন। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোচিন। বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেরন। বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে? তো এই আর্গন গ্যাসটা কিন্তু বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকে। আর্গন গ্যাসটা বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকে। আর্গন পৃথিবীর ভূত্বকের উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে বিরলতম একটি গ্যাস। এটি একটি হলো রাসায়নিক মৌল যার প্রতীক হচ্ছে এআর, পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের নিম্নক্রমে সাজানো হয়েছে? যদিও এটা 2011 সালের অনুযায়ী করা আছে, তার জন্য এটার সেরকম গুরুত্ব নেই, কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছে ভুল করে, তো এটা বাদ দিচ্ছি। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? তো আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন। তো ঝিলাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন? ছন্দা গায়েন বিখ্যাত পর্বতারোহী কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন? তো রাইট অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘার পশ্চিম শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? তো কোন স্থানে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? সান্দাকফু, ফালুট, দার্জিলিং, কালিম্পং। তো সান্দাকফু এখান থেকে কিন্তু ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়। এই সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সুফিবাদ সুফিবাদ ভারতে প্রবেশ করেছিল কোন শতকে? সুফিবাদ ভারতে কোন শতকে প্রবেশ করেছিল? দ্বাদশ শতকে সুফিবাদ প্রবেশ করেছিল। দ্বাদশ শতক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সুফিবাদ ভারতে প্রবেশ করেছিল দ্বাদশ শতকে। কোনো বস্তুর তাপমাত্রা যদি 1000 ডিগ্রি বাড়ানো হয় তাহলে প্রয়োজনীয় তাপকে কি বলে? 1কে যদি কোনো বস্তুর তাপমাত্রা বাড়ানো হয় তাহলে প্রয়োজনীয় তাপকে কি বলে? প্রয়োজনীয় তাপকে বলে আমাদের রাইট অ্যান্সার হবে আপেক্ষিক তাপ।
কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। মোগল সম্রাট আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং আদিল শাহের মন্ত্রী হিমুর সাথে এই দ্বিতীয় পানিপথের যুদ্ধটা হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু পরাজিত হয় এবং আকবর যুদ্ধে জয়ী হন। হুমায়ুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে হিমু দিল্লি ও আগ্রা দখল করেছিলেন। হিমু বিক্রমাদিত্য উপাধি নিয়ে নিজেকে দিল্লির সম্রাট বলে ঘোষণা করেছিলেন। এই পরিপ্রেক্ষিতেই পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত? ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত? তো কোথায় অবস্থিত এটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে। যারা যারা জানো তারা প্রত্যেকে কিন্তু রাইট অ্যান্সার দেবে। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন। আলোকবর্ষের একটি একক, সময়, দূরত্ব, আলোর তীব্রতা। আলোকবর্ষ কার একটি একক? আলোকবর্ষ দিয়ে আমরা কি পরিমাপ করি? আলোকবর্ষ দিয়ে আমরা দূরত্ব পরিমাপ করি। আলোকবর্ষ দিয়ে আমরা দূরত্ব পরিমাপ করি। আলোকবর্ষ হলো একটি দৈর্ঘ্য পরিমাপের একক যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্বকে পরিমাপ করা হয়। এক আলোকবর্ষ সমান 9.46 ট্রিলিয়ন কিলোমিটার বা 5.88 ট্রিলিয়ন মাইল। তো আজকের ক্লাস থাকছে এতদূর অবধি। তোমাদের যেটা বললাম, আমাদের পিএসসি ক্লার্কশিপের ব্যাচ অলরেডি চলছে, তোমরা পারচেস করে নিতে পারো। আর যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু পরিবর্তন ব্যাচটা আমাদের পারচেস করতে পারো। এই সমস্ত ব্যাচের লিঙ্ক সমস্ত কিছু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ওকে, আর যদি পারচেস করার পর কোনো রকম কোনো প্রবলেম হয় এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাস এতদূর অবধি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।